আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্ন কি বলা আছে। এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম, এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে। প্রথমটি হচ্ছে নাম্বার 1A5, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক। নাম্বার 2 65, যেটি অক্টাল সংখ্যা 8 ভিত্তিক। এবং নাম্বার 3 11010, যেটি বাইনারি সংখ্যা 2 ভিত্তিক। এই তিনটা সংখ্যা দেওয়া আছে। এবার উদ্দীপকের আলোকে আমরা জানি গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। ক এবং খ আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি, তাই না? ক নাম্বারে বলছে অ্যাসকি কোড কী। অ্যাসকি কোড হচ্ছে সাধারণত এই বিশেষ করে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটা আলফা নিউমেরিক কোড। তো যাই লিখে দিই, তাহলে মনে থাকবে। এই যে লিখে দিচ্ছি, অ্যাসকি কোড এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি আলফা নিউমেরিক কোড। কম্পিউটারে বহুল প্রচলিত একটি আলফা নিউমেরিক কোড হচ্ছে অ্যাসকি কোড। বব বিমার 1965 সালে এই 7 বিটের অ্যাসকি কোড আবিষ্কার করে প্রথম। পরবর্তীতে তার সাথে একটা প্যারিটি বিট যুক্ত করে 8 বিটের কোড তৈরি হয়েছে। তো অ্যাসকি কোড সাধারণত দুই ধরনের। অ্যাসকি 7, যা ব্যবহার করে 2^7 সমান 128টি প্রতীক প্রকাশ করা যায়। অ্যাসকি 8, যা ব্যবহার করে 2^8 সমান 256টি প্রতীক প্রকাশ করা যায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ক নম্বরের জন্য কি এত বড় করে লিখব? না, এত বড় করে লেখার দরকার নেই, উপরে 2-3 লাইন লিখলেই হবে, এইটুকু। আমি মূলত যদি 2 মার্কসের জন্য আসে তা বিস্তারিত আলোচনা করেছি, MCQ আসলে যাতে পারি সেই জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নংয়ে কী বলেছে লক্ষ্য করি। খ নংয়ে বলেছে 10 + 10 100 সম্ভব কি, ব্যাখ্যা করো। হ্যাঁ, 10 + 10 সম্ভব, 100 সম্ভব যদি সংখ্যাটি বাইনারি হয়। তো কথাটা এখানে লিখে দিব যে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 10-এর সাথে 10 যোগ করলে 100 হবে, অর্থাৎ 10-10 যোগ করলে 100 হবে। কীভাবে হবে যে নিচে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। 10-এর সাথে 10 যোগ করব, তো এখন 0 যোগ করে 0, 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই। এবার 1 আর 1 যোগ করে কিন্তু 10। কেন 10? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। সেজন্য আমরা সহজে বলে থাকি যে 1 আর 1 যোগ করে 10। তাই এখানে লিখবো 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে যাবে। অথবা আমি বলতে পারি 1 আর 1 যোগ করে 10, একবারে 10 লিখে দেবো। বাইনারিতে 1 আর 1 যোগ করে 10 হয়, আমরা জানি। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হয়। এই যে 1 আর 1 যোগ করে কেন 10 হয়, এই যে নিচে লিখে দিছি আমি। বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। কেন 10 হয়? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। এইভাবে আমরা খ নম্বরের ব্যাখ্যা দিতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গ নংয়ের জন্য। তো গ নংয়ে বলেছিল 1 এবং 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। 1 নাম্বার সংখ্যাটি কিন্তু হেক্সাডেসিমাল আর 2 নাম্বার সংখ্যাটি অক্টাল। এখন দুইটা সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চায় তাহলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, বাইনারি যোগ করব। কিন্তু এখানে সেই কথা বলেনি। এখানে বলেছে এই সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। তার মানে কি আগে যোগ করতে হবে, তারপরে বাইনারি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটি হেক্সাডেসিমাল, পরেরটি অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল এর সাথে যোগ করা যায় না। সেজন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে ছোট সংখ্যা 65কে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব, তারপরে হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমাল যোগ করব। যোগ করে যে যোগফল পাবো সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। এইভাবে করা যায়। আবার দুইটাকে দশমিকে রূপান্তর করে দশমিক যোগ করে বাইনারিতে রূপান্তর করা যায়। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। তাহলে যে 65কে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, তো 65কে হেক্সাডেসিমালে রূপান্তর সরাসরি করা যায় না, মাধ্যম বাইনারি নিতে পারি। প্রথমে 65 এর সমতুল্য 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল অক্টাল হচ্ছে 3 বিটের কোড। 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটা কোডের হেল্প নিতে পারি, যে 421, এই কোডের হেল্প নিতে পারি। তো এই কোডের যদি হেল্প নিয়ে করি 6 এর বাইনারি মান কত হবে, তাই না? যে প্রথম দুইটা যোগ করে 6, তো প্রথম দুইটা 1, শেষেরটা 0 হবে। এটা হচ্ছে 6 এর বাইনারি। 5 এর বাইনারি কত হবে? 5, এই যে 4 আর 1 যোগ করে 5, তো প্রথম এই দুই দিকে 4 এবং 1 এর স্থলে 1, মাঝখানে এটা যোগ করার দরকার নেই, 0 হবে। এটা হচ্ছে 5 এর বাইনারি। এবার এই বাইনারি হতে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সেটা হচ্ছে
এই বাইনারি সংখ্যাগুলোকে 4 বিট করে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড। ডান দিকে 1 2 3 4 এই পর্যন্ত, আবার 1 1 বাকি থাকে, 1-এর বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা যে 8421 এই কোডের হেল্প নিতে পারি। এই কোড ধরে যদি করতে চাই, শেষের 2টা 1, তো শেষের 2টা যোগ করে 3 হবে, আর এখানে এইখানে 1 আর এইখানে 1, তার মানে কি 4-এর স্থলে 1, 1-এর স্থলে 1, 2টা যোগ করে 5 হবে। তা 35 হচ্ছে আমরা পেলাম, যেটি হেক্সাডেসিমাল মান। এবার এই 35 হেক্সাডেসিমাল মান আর আরেকটা হেক্সাডেসিমাল মান ছিল না, এই দুটো আমরা এখন যোগ করব। তো যাই যোগ করার চেষ্টা করি। এই যে এখানে লিখে নিলাম প্রথম সংখ্যাটি, আর দ্বিতীয় সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি, এই দুটো যোগ করব। তো যোগ করার সময় 5 আর 5 যোগ করে কিন্তু 10, তাই না? কিন্তু 10 লেখা যাবে না, 10-এর পরিবর্তে এ লিখব। আবার এইখানে হাতে কোনো সংখ্যা নাই, এর মান 10 আর এই 3 13, 13 লেখা যাবে না, 13-এর মান ডি লিখতে হবে, 13 হেক্সাডেসিমাল মান ডি, আর এই 1 এখানে লিখব, এই 1 ডি এ, এটা হেক্সাডেসিমাল মান পেলাম। এবার এইগুলোর সমকক্ষ আমরা এখন এই বাইনারি মান লিখব, 1 ডি এ, এগুলোর সমকক্ষ বাইনারি মান লিখব। তো এগুলোর সমকক্ষ যদি বাইনারি মান লিখতে চাই, তাহলে এই হেক্সাডেসিমাল তো 4 বিট কোড ধরে করব। এই যে 8421, 1-এর বাইনারি হবে 1, 1-এর স্থলে 1, আর বাকিগুলো শূন্য হবে, 3টা শূন্য 1। ডি এর মান 13, 8 4 আর এই 1 যোগ করে 13, সেজন্য 8-এর স্থলে 1, 4-এর স্থলে আর 1, 1-এর স্থলে 1, 2-এর স্থলে 0, এইটা। এর মান 10, 8 আর 1 যোগ 2 যোগ করে 10, তা 8 আর এইটা হচ্ছে এর মান। এবং এই সবগুলো একসাথে আমরা এই যে বাইনারি মান পেলাম, এটা হচ্ছে বাইনারি মান। আচ্ছা, এই হচ্ছে গ নাম্বারের উত্তর। গ নাম্বার অন্যভাবে করা যেত, দুটাকে দশমিকে রূপান্তর করে দশমিকের বাইনারি মানে রূপান্তর করতাম, এভাবেও হতো। কিন্তু আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছে, 2 এবং 3-এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে। এই অঙ্কটি প্রায় এসেছে, তাই না? যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। তো 2 নম্বরে 65 অক্টাল সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটি বাইনারি, এই দুটোকে আমরা কি করব, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে আমরা একটা কাজ করতে পারি, 2টা সংখ্যাকেই দশমিকে রূপান্তর করব, কারণ এই 2টা সংখ্যার মধ্যে যদি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে এই 2টা সংখ্যার মধ্যে যেটি ছোট ছোট সংখ্যা সেটিকে পরিপূরক করব। এখন এখানে বোঝা যায় না একটি অক্টাল একটি বাইনারি কোনটি ছোট সংখ্যা, তাই আমরা 2টাকে দশমিকে রূপান্তর করলাম এই ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর ব্যবহার সম্পর্কে এই চ্যানেলে আমার ক্লাস আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন 53 আর এই যে 26, এই দুইটার মধ্যে 26 ছোট সংখ্যা। তো আমরা যদি পার্থক্য নির্ণয় করি, তাহলে হবে 53 - 26। তো -26 মানে কি, 26 সংখ্যাটি ঋণাত্মক, আর ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2-এর পরিপূরক করতে হবে। সেজন্য আমরা লিখব দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় 2-এর পরিপূরক মান নির্ণয় করতে হবে, এই কথাটা লিখে নিব। এবার আমরা কি করব, এই 2টা সংখ্যাকেই 8 বিট বাইনারি মানে লিখব। 53-এর বাইনারি মান কত, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি। এই সংখ্যাটি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিলাম 53-এর বাইনারি এই সংখ্যাটিকে 8 বিটে সাজিয়ে লিখলাম। আবার এই যে এইখানে যে বাইনারি সংখ্যাটি প্রশ্নে দেওয়া ছিল, এখানে 5 বিট, তো এটাকেও 8 বিটে সাজিয়ে লিখলাম। প্রশ্নে যেটি দেওয়া ছিল সেটি লিখলাম, বাম পাশে আরও 3টা শূন্য দিয়ে 8 বিটে সাজিয়ে লিখলাম। এবার এই ছোট সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি ছোট, তাই দ্বিতীয় সংখ্যাটিকে 2-এর পরিপূরক করব, মানে কি 26-এর এই বাইনারি মানকে 2-এর পরিপূরক করব। পরের পেজে যাই, এখানে জায়গা নাই, এই যে এখানে আমরা 2-এর পরিপূরক করব। প্রথমে 26-এর বাইনারি মান এখানে সাজিয়ে লিখব। 26-এর বাইনারি মান তো প্রশ্নেই ছিল, তাই না? এই বাইনারি মানটা কিন্তু প্রশ্নে ছিল। 8 বিটে সাজিয়ে লিখলাম। এই 8 বিটের রেজিস্টারের বাম দিকের যে প্রথম বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। এবার এখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব, জাস্ট এটাকে উল্টিয়ে লিখব। উপরে শূন্যের পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে। এটা হচ্ছে এই 1-এর পরিপূরক। এটার সাথে 1 প্লাস করে যেটি পাবো সেটি হচ্ছে 2-এর পরিপূরক। প্লাস করি, বাইনারি যোগ, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0 হাতে থাকে 1, সে হাতের 1-এর 0-এর সাথে যোগ করে 1। এবারে 1 নিচে লিখলাম, এই 0 নিচে লিখলাম, এই 0 নিচে লিখলাম, 1 নিচে লিখলাম,
এই একগুলো সব নামাই দিলাম। এবার এই বাইনারি সংখ্যাটি হচ্ছে 2 এর পরিপূরক মান, মানে -26-এর বাইনারি মান। কেন -26? এই যে চিহ্ন বিট 1, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। এবার কি করব? এবার এই -26-এর বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, বড় সংখ্যা যেটি ছিল, ওটার বাইনারি মান যোগ করব। তো যাই যোগ করার চেষ্টা করি, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। এই যে 53 দশমিক সংখ্যার বাইনারি মান কত, এখানে লিখে নিই। এই যে এখানে লিখে নিলাম, 53-র বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি, তাই না? আচ্ছা, এবার -26-এর বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা 2 এর পরিপূরক করে বের করলাম, ওইটা এখানে লিখব। এই যে এখানে লিখে দিলাম। এবার 2টা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। ডান দিকে বাইনারি যোগ করব, কিন্তু বাম দিকে 2টার পার্থক্য নির্ণয় করে 27 হবে। 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 10, বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1-এর 0-এর সাথে যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, সে হাতের 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এই যে লাস্টে কিন্তু হাতের 1 আর এই 1 যোগ করে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1, সে 1 বামে লিখেছি। বাইনারি যোগ তো আমরা পারি, সেই জন্য দ্রুত বলেছি। এবার এই বাইনারি সংখ্যাটি সর্ববামের যে বিট, এই 1, এটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে। কারণ এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত 8 বিট, 8 বিটের বাইরের এই বিটটা ওভারফ্লো, তাই এটি বাদ দিয়ে আমরা লিখব। সেজন্য একটা কথা লিখে নিব এখানে, যে ওভারফ্লো বিবেচনা করা হয় না। এটা যদি বিবেচনা না করি তাহলে এখান থেকে উত্তর হবে। এখান থেকে উত্তর হলে এইটা, এই 27-এর বাইনারি মান কিন্তু এই সংখ্যাটি, এইটুকু, কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই 1 বাদ দিলে। অর্থাৎ যোগফল হবে, পার্থক্য হবে 27। এক্ষেত্রে 27 সংখ্যাটি পজিটিভ। কেন পজিটিভ? যে লিখে দিয়েছি, এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক। এই যে চিহ্ন বিট মানে কি, এই 0 চিহ্ন বিটে যে হলুদ কালার দিয়ে রেখেছি, এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক। আর এই 1 হচ্ছে ক্যারি বিট বা ওভারফ্লো, যেটি আমরা উত্তরে লিখব না। তো এইভাবে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করব একটু দেখে যাই। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে কী করব, এই যে কুমিল্লা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।